সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি বুরহানুদ্দিন বিস মাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং ডেপথ নলেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা 2018 সালে যে সমন্বিত বোর্ড এক্সাম হয়েছে ওই সমন্বিত প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। সো ফাইন্যান্সে যদি আমরা সমাধান করতে যাই, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সলিউশনে কিন্তু বলে থাকি ফাইন্যান্সে কিন্তু আমরা উদ্দীপক পড়ার আগে প্রশ্নগুলো আইডেন্টিফাই করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা প্রশ্নগুলো আইডেন্টিফাই করি। আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল সলিউশন পার্টটা করব, খ এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু তোমরা চ্যাপ্টারের যে বেসিক্সগুলো থাকে ওগুলো কিন্তু পরে পরেই শিখতে হবে। সো আমরা ম্যাথমেটিক্যাল টার্মসটা সলিউশন করব। উদ্দীপকে উল্লেখিত তোমার কোম্পানি ফিউচার লিমিটেড, অর্থাৎ উদ্দীপকে কোনো একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে ফিউচার লিমিটেড, যদি প্রথমে বাট্টার সুযোগ নিত তাহলে ব্যবসায়ী ঋণের ব্যয় কত? তার মানে তাকে ব্যবসায়ী ঋণ অর্থাৎ বিজনেস ক্রেডিট গ্রহণ করেছে, সেক্ষেত্রে তাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে ফিউচার লিমিটেডে যদি ওই টার্মস অ্যান্ড কন্ডিশন মোতাবেক সে যদি ব্যবসায়ী ঋণ থেকে ইনভেস্টমেন্ট করে তাহলে সেক্ষেত্রে ব্যবসায়ী ঋণের ব্যয়টা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছেন। তার মানে আমরা বুঝে গিয়েছি গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হবে। ওকে, তাহলে একটা প্রশ্ন আমরা আইডেন্টিফাই করেছি। দেন নেক্সট কোয়েশ্চেন, পণ্যের মূল্য পরিশোধের সময় পরিবর্তন। উদ্দীপকে হয়তো পণ্যের মূল্য পরিশোধের জন্য আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে বলা হচ্ছে ওই সময়টা পরিশোধের সময়টা পরিবর্তন এনেছে। বলা হচ্ছে যদি পরিবর্তন আনে তাহলে তোমার ঋণ গ্রহণ সিদ্ধান্তে কিভাবে প্রভাবিত করতে পারে। আমরা জানি না কিভাবে প্রভাবিত করবো, হয়তো আমরা উদ্দীপকটা বললে পূর্ণাঙ্গ ধারণা পাবো। জাস্ট আমরা একটু বুঝলাম যে সময় পরিবর্তনের ফলে আপনার যে ক্রেডিট টার্মস, আপনার হয়তো একাধিক ক্রেডিট টার্মস রয়েছে বা একাধিক উৎস রয়েছে যেখান থেকে আপনি স্বল্পমেয়াদে অর্থায়ন করতে পারেন। সে একাধিক উৎসগুলা থেকে অর্থায়ন করতে গিয়ে ক্রেডিট টার্মস অর্থাৎ পণ্য মূল্য পরিশোধের যে সময় এটার পরিবর্তনের ফলে আপনার সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা এটা আমাদেরকে একটু দেখাতে বলেছেন। ওকে, আমরা উদ্দীপক পড়া শুরু করি। তুমি ফিউচার লিমিটেড নামক একটি ওষুধ কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। ধরে নিলাম তোমরা সকলেই হচ্ছে ফিউচার লিমিটেড নামক কোনো একটি ওষুধ কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, ইনশাল্লাহ সামনে হবা। দেন এখানে বলা হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনে তোমার কোম্পানি ডেইলি লিমিটেড অর্থাৎ ফিউচার লিমিটেড কি করছে, ডেইলি লিমিটেডের কাছ থেকে 2/15 শর্তে ধারে কিছু পণ্য ক্রয় করেছে। তার মানে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনটা হচ্ছে 2/15 এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যদি আপনি 15 দিনের মধ্যে অর্থগুলো পরিশোধ করেন, অর্থাৎ ফিউচার লিমিটেড ডেইলি লিমিটেডের কাছ থেকে যে ধারে পণ্যগুলো ক্রয় করেছে এই পণ্যের মূল্যের যদি 15 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সেক্ষেত্রে ডেইলি লিমিটেড ফিউচার লিমিটেডকে 2% বাট্টা দিবে। আদারওয়াইজ ফিউচার লিমিটেডকে 45 দিনের মধ্যে ধারকৃত অর্থ পরিশোধ করতে বাধ্য থাকতে হবে। দেন এরপরে বলা হচ্ছে তুমি বাট্টা সুযোগ নেওয়ার জন্য ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছো। তার মানে ফিউচার লিমিটেড কি করেছে, 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে চাচ্ছে, কিন্তু তার কাছে তো টাকা নাই। টাকা থাকলে তো সে আর ধার নিত না, টাকাটা অর্থাৎ ধারে পণ্য ক্রয় করতো না। যেহেতু টাকা নাই বলেই তো ধারে পণ্য ক্রয় করেছে। বলা হচ্ছে ফিউচার লিমিটেড এই 15 দিনের সুবিধাটা নিতে চাচ্ছে। 15 দিনের সুবিধাটা নিয়ে সে 2% বাট্টা গেইন করতে চাচ্ছে এবং এই লক্ষ্যে তিনি ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছে। ব্যাংক থেকে কি নিতে যাচ্ছে, স্বল্পমেয়াদী ঋণ নিতে যাচ্ছে। সেই ক্ষেত্রে ব্যাংক সুদের হার হচ্ছে 13%। অর্থাৎ আমি বাট্টার সুযোগ গ্রহণ করতে গেলে অবশ্যই আমার 15 দিনের মধ্যেই ব্যাংক ঋণের দরকার এবং সে ব্যাংক ঋণ নিয়ে আমি যে সুবিধা আমাকে দিয়েছে 15 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, এই বাট্টার সুবিধাটা আমি নিতে চাচ্ছি। সেক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আমাকে ব্যাংক ঋণের প্রতি 13% ঋণের সুদ কিন্তু পরিশোধ করতে হবে। তাহলে ব্যাংক ঋণের সুদ এটা যদিও বা এখানে দরকার হবে না, তবু আমি নিয়ে রাখি ব্যাংক ঋণের সুদ 13%। ওকে, দেন এরপরে কি বলা হচ্ছে দেখো,
পরবর্তীতে ডেইলি লিমিটেড পণ্যের মূল্য পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি করেছে। দেখেন 4 নাম্বার কোশ্চেনে কিন্তু এটার কথা বলা হয়েছে। বলা হচ্ছে পণ্যের মূল্য পরিশোধের সময় পরিবর্তন তোমার ঋণ গ্রহণ সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করবে। তার মানে এই ক্ষেত্রে বলা হচ্ছে ডেইলি লিমিটেড পণ্যের মূল্য পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি করেছে। তাহলে 10 দিন যদি বৃদ্ধি করে এটার অর্থ কি? তাকে বলা হয়েছে আপনাকে আমি টোটাল 45 দিনের জন্য বাকি দিচ্ছি। এখন ডেইলি লিমিটেড পরবর্তীতে এসে কি করেছে, এই 45 দিনের সাথে 10টা দিন বাড়াই দিছে। তার মানে তার পণ্য মূল্য পরিশোধের জন্য টোটাল 55 দিন সময় তাকে দিয়েছে। এখন এই যে 10 দিন বৃদ্ধি করে দিয়েছে, এই সম্পর্কিত কোয়েশ্চেনটা কিন্তু আমাদেরকে কোথায় করেছে? ঘ নাম্বার কোয়েশ্চেনে করেছে, 4 নাম্বার কোয়েশ্চেনে করেছে। তাহলে 4 নাম্বার কোয়েশ্চেনের জন্য আমরা এগুলা লিখব। তাহলে আমরা নতুন একটা পেজে যাই, গেলাম পণ্যর মূল্য পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি। তাহলে 2/15 আগেরগুলা ঠিক থাকবে এবং n/45 এর জায়গায় কত হবে? 45 প্লাস 10 অর্থাৎ 55 দিন হবে। ওকে, এই ক্ষেত্রে ব্যাংক ঋণের ব্যয় ছিল কত? ব্যাংক ঋণের সুদ অর্থাৎ ব্যাংক থেকে সুদ ঋণ নিলে 13% হারে সুদ প্রদান করতে হবে। ওকে, এখন আমাদেরকে গ নাম্বার কোশ্চেনে কিন্তু আমাদেরকে বলেছিল কি বের করার জন্য? ব্যবসা ঋণের ব্যয় বের করার জন্য। সো আমরা ব্যবসা ঋণের ব্যয়টা বের করব। এখন ব্যবসা ঋণের ব্যয় বের করার জন্য দেখেন ব্যবসা ঋণের ব্যয়, প্রাপ্য বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংক ঋণ, এইগুলোর ব্যয়গুলো বের করার জন্য আমি তোমাদেরকে একটা সুপার শর্টকাট দিয়েছিলাম। ঠিক আছে, এই সুপার শর্টকাটটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদেরকে বুড়ি বুড়ি সূত্র মুখস্থ করা থেকে বেঁচে যেতে হবে। সো আমরা সূত্রটা কি একটু করে দেখাই। এই সূত্রটা ছিল এভাবে, খরচ ডিভাইডেড বাই হচ্ছে নিট টাকা ইনটু 360 ডিভাইডেড বাই হচ্ছে নিট সময়। এটাই হচ্ছে সুপার শর্টকাট সূত্র। এই সূত্র একটি মনে রাখলে আপনি কিন্তু 10-15টি সূত্রের থেকে বেঁচে যাবেন মুখস্থ করা থেকে। ঠিক আছে, আর তোমাদের মুখস্থ করার প্রবণতা কিন্তু খুবই কম আমি জানি। ঠিক আছে, আমার নিজেরও কম, মুখস্থ করতে পারি না। এখন তোমাদেরও মনে রাখা অনেকটা কঠিন হবে, সেজন্য মনে রাখতে হবে না। ওকে, শুধু এটা মনে রাখলে হবে। দেন আমরা এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করবো। এখন কস্ট অফ ট্রেড ক্রেডিট কেমনে বের করবো আমি বলি। প্রথম হচ্ছে খরচ। এখন দেখেন এক্ষেত্রে বলা হচ্ছে আপনি আমার কাছ থেকে যা পণ্য ক্রয় করেছেন তা যদি 45 দিনের মধ্যে 100% দিয়ে দিতে হবে, এখানে কোনো ভুল নাই। কিন্তু যদি আপনি 15 দিনের মধ্যে আমাকে অর্থগুলো পরিশোধ করেন সেক্ষেত্রে আমি আপনাকে 2% কি দিব? বাট্টা দিব। এখন কত টাকার পণ্য ক্রয় করেছি আমরা কি জানি না। আমরা ধরে নিলাম ফিউচার লিমিটেড ডেইলি লিমিটেডের কাছ থেকে 100 টাকার পণ্য ক্রয় করেছে, কারণ কোনো কিছু না পাইলেই তো আমরা ধরাধরির অঙ্ক শুরু করি, আর ধরি কাকে? 100-কে, এর বাইরে আর কোনো কিছু নেই দুনিয়াতে। ঠিক আছে, এখন ধরলাম 100 টাকার পণ্য ক্রয় করছি। এখন 100 টাকার মধ্যে সে আমাকে 15 দিনের মধ্যে কয় পার্সেন্ট বাট্টা দিবে? 2%। তাহলে 100 টাকার মধ্যে যদি 2% বাট্টা দেয়, আসলে বাট্টা দিচ্ছে কয় টাকা? 2 টাকা। তাহলে দেখেন তো এই 2 টাকা বাট্টা দিচ্ছে কে? ডেইলি লিমিটেড। তাহলে ডেইলি লিমিটেডের জন্য এটা কি? যদিও বা ফিউচার লিমিটেডের জন্য এটা বাট্টা পাচ্ছে, আয় হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা দিচ্ছে কে? ডেইলি লিমিটেড। তাহলে ডেইলি লিমিটেডের জন্য এই 2 টাকা হচ্ছে কি? খরচ। তাহলে আমরা খরচ কোথায় লিখবো? উপরে। এই যে খরচ লিখলাম 2 টাকা। এখন একটা কথা চিন্তা করে দেখেন তো, টোটাল কয় টাকা বাকিতে বিক্রি করেছে? 100 টাকা। তাহলে 100 টাকার মধ্যে যদি 2 টাকা বাট্টা দিয়ে দেয়, ডেইলি লিমিটেড আলটিমেটলি নিট প্রকৃতপক্ষে কয় টাকা পাবে? ফিউচার লিমিটেডের কাছ থেকে 98 টাকা। এটাই হচ্ছে নিট প্রকৃতপক্ষ পাবে, এটাই হচ্ছে নিট টাকা। তাহলে নিট টাকা কত পেলাম? 98। ওকে, ইনটু 360। এখন দেখেন টোটাল বাকিটা দেওয়া হয়েছে কয় দিনের জন্য? 45 দিনের জন্য। তাহলে দেখেন 45 দিনের জন্য টোটাল বাকি দিয়েছে। আচ্ছা, 45 দিনের মধ্যে বাকি দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই 45 দিনের মধ্যে কি বেজাল নাই? আছে। কেমন বেজাল? দেখেন 15 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা দিবে, তাহলে ওই 15 দিন হচ্ছে বাট্টাকৃত সময়। টোটাল বাকি দিয়েছে 45 দিনের জন্য, কিন্তু 15 দিন কি দিয়েছে? বাট্টাকৃত সময় দিয়েছে। তাহলে আলটিমেটলি বাকিটা দিয়েছে কয় দিনের জন্য? বাকিটা দিয়েছে 30 দিনের জন্য। ওকে, কারণ এই 15 দিনের মধ্যে কি আছে? বাট্টা আছে। তাহলে আলটিমেট বাকিটা দিয়েছে কত দিনের জন্য? 30 দিনের জন্য। এই 30 দিনেই হচ্ছে নিট সময়। ওকে,
তাহলে নিট সময় হচ্ছে 30 ডেজ। এখন দেখেন তো এই যে আমরা সূত্রটা লিখলাম পরীক্ষায়, এই যে আমার শর্টকাট সুপার শর্টকাট সূত্রটা কি আপনি পরীক্ষায় লিখে দিবেন? না, এটা লিখলে টিচার কিছু বুঝবে না। আল্লাহ থেকে আসমান দেখে কি একটা নিয়ে আসলো, ঠিক আছে, বুঝবে না। সেজন্য আমাদেরকে সূত্রটা সাজিয়ে লিখতে হবে। এখন সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করতে হয় না, আমরা সাজিয়ে লিখতে পারবো কেমনে? দেখেন, এই যে আপনি 2 টাকা লিখলেন, এটা কি বাট্টা না? এটা কি বাট্টা। এখন বাট্টা কিভাবে পাইলেন? আপনি বাকিতে পণ্য ক্রয় করার কারণেই তো পেলেন। সেই জন্য এটাকে বলা হয় ক্রেডিট ডিসকাউন্ট রেট। ক্রেডিট ডিসকাউন্ট রেট, বাকিতে পণ্য ক্রয়ের বাকিতে পণ্য ক্রয়ে বাট্টার হার। ওকে, আচ্ছা। এখন 98টা কেমনে বের করলেন? 100 থেকে আপনি 2টা মাইনাস করছেন, তাহলে 100 লিখলেন। এখন 2 মানে কি? ক্রেডিট ডিসকাউন্ট রেট, তাহলে ক্রেডিট ডিসকাউন্ট রেট, ওকে, ইনটু 360। এখন নিট সময়টা কেমনে বের করলেন? দেখেন নিট সময়টা কেমনে বের করছি আমরা? 45 থেকে 15 বাদ দিয়ে। এখন 45টা হচ্ছে আপনাকে টোটাল বাকি দিয়েছে। টোটাল কত সময়ের জন্য বাকি দিছে? 45 দিনের জন্য বাকি দিছে। এই জন্য এটাকে আমরা বলি ক্রেডিট পিরিয়ড। এটাকে আমরা কি বলি? ক্রেডিট পিরিয়ড। তার মানে এটাকে বলি ক্রেডিট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ড থেকে আমরা কি বাদ দিছি? ডিসকাউন্ট পিরিয়ডটা বাদ দিছি। এই যে 15 দিন হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, তাহলে মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তার মানে এই সূত্রটা আমরা শিখবো, মনে রাখবো, সব কিছু করবো, কিন্তু টিচারকে দেখাবো না। যদি টিচার শিখে ফেলে, আল্লাহ, এটা তো বড় একটা সমস্যা, ঠিক আছে? সেজন্য টিচারকে দেখাবো না, কারণ আমরা যা জানি আমাদের ভিতর থাকবে, টিচারকে জানানোর দরকার নাই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মৌলিক সূত্র। তাহলে আমরা এখন কি করব? ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন যদি করি, দেখেন 30 দিয়ে যদি 36 কাটেন তাহলে হয় 12 বার, তাহলে 12কে যদি 2 দিয়ে গুণ করেন 24, তাহলে দেখেন 12কে যদি 2 দিয়ে গুণ করেন 24, 24কে 98 দ্বারা ভাগ, 24 ডিভাইডেড বাই 98, তাহলে আমাদের মান আসে 0.2449, এটা আসে, ঠিক আছে? তো আমরা যদি এখানে পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, 100 দিয়ে গুণ করব, তাহলে 24.49%, দ্যাটস ইট। খুব সহজ একটা অঙ্ক। ওকে, দেন আমরা ঘ নাম্বার প্রশ্নের আনসার দিই, কারণ এখানে আমাকে শুধু বলেছে কি ব্যবসা ঋণের ব্যয় বের করতে। সো আমরা বের করেছি, 3 নাম্বার পাই গেলাম, এত কাহিনী করার কি দরকার, ঠিক আছে? দেখ 4 নাম্বার প্রশ্নে গেলাম। দেখেন 4 নাম্বার প্রশ্নে গেলাম। 4 নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে? বলা হচ্ছে পরবর্তী সময়কালে দেখা গেছে মূল্য পরিশোধের সময় কয়দিন বাড়াই দিছে? দেখেন 10 দিন বাড়াই দিছে। বলা হচ্ছে এই 10 দিন বাড়িয়ে দেওয়ার কারণে, এখানে বলছে পণ্যের মূল্য পরিশোধের সময় 10 দিন পরিবর্তনে তোমার ঋণ গ্রহণ সিদ্ধান্ত কিভাবে প্রভাবিত করবে। তাহলে দেখেন পণ্যের মূল্য 10 দিন বাড়াই দিছে, বাড়াই দেওয়ার ফলে আমি কি ব্যাংক থেকে যে ঋণটা নিব বলছি 13% হারে, এই ঋণটা কি নেওয়া উচিত কিনা? কারণ বাট্টার সুযোগ গ্রহণ করতে গেলে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। তাহলে পণ্যের মূল্য পরিশোধের সময় তো 10 দিন বাড়াই দিছে, তাহলে আমার কি 10 দিন বাড়াই দিছে, সেজন্য কি ব্যবসায়ী ঋণ নিতে হবে, নেওয়াটা উচিত হবে, নাকি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি বাট্টার সুযোগটা গ্রহণ করব? এটাই উচিত হবে। তাহলে আবার আমাকে কি বের করতে হবে? এখান থেকে আবার ব্যবসায়ী ঋণের ব্যয়টা ব্যয় করতে হবে। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট, এই সূত্রটা কি ছিল? ক্রেডিট ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ইন্টু 100 ডিভাইডেড 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। এই সূত্রই তো এখন লিখলাম না? দেখেন তো এখন লিখছি না? লিখছি, সো আর দেখাচ্ছি না। এখন বলেন ক্রেডিট ডিসকাউন্ট রেট কত? বলেন কত পার্সেন্ট বাট্টা দিবে? 2%। তাহলে 200 মাইনাস 2 ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড। এখন বলেন তো ক্রেডিট পিরিয়ড কত হবে? 55। টোটাল কয় দিনের জন্য বাকি দিছে? 55 দিন। 10 দিন বাড়াই 55 দিন করে দিছে। তাহলে 55 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড, বলেন কত দিনের মধ্যে দিলে ডিসকাউন্ট পাবে? 15 দিন, তাহলে 15 ডেজ। তাহলে এখন আমরা করতে পারবো না? পারবো। সো 360 ডিভাইডেড বাই 360কে আমরা কত দিয়ে ভাগ করবো? 55 থেকে 15 গেলে 40, তাহলে 40 দিয়ে ভাগ করছি, তাহলে 9 আসে। কত আসে? 9। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটি 9 আসে, 9 দিয়ে যদি 2কে গুণ করে 18,
18 ডিভাইডেড বাই 98, তাহলে 0.1837। ওকে, তাহলে এটাকে আমরা যদি 100 দিয়ে প্রকাশ করি, পার্সেন্টেজে প্রকাশ করতে পারি, তাহলে কত হয়? 18.37%। এখন আসেন, খুব সুন্দর একটা কাহিনী হইল। দেখো কি কাহিনী, দেখো আমরা 10 দিন বাড়ানোর পরও এটার ব্যয়ের পরিমাণ বের করছি। ব্যয়ের পরিমাণ বের করার পর আমরা দেখতেছি যদি 10 দিন বাড়াইও দেয় তবুও আমার ব্যবসায় ঋণের ব্যয় হচ্ছে কত? 18.37%। তাহলে বলেন আমি ব্যবসায় ঋণকে খাটাবো আমার ব্যবসায় ঋণকে যদি আমি আমার ব্যবসায় খাটাই তাহলে আমার ব্যয় গণতে হবে কত? 18.37%। কিন্তু এই ব্যবসায় ঋণটা যদি আমি না খাটাই, এই ব্যবসা ঋণের ডিসকাউন্টটা যদি আমি গ্রহণ করি, সেক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে কত পার্সেন্ট হারে? 13% হারে। তাহলে আমি 13% হারে ঋণ নিয়ে ওর টাকাটা, ডেইলি লিমিটেডের টাকাটা যদি 15 দিনের মধ্যে দিয়ে দিই, তাহলে আমার জন্য কি আসলেই ভালো হবে না? অবভিয়াসলি ভালো হবে। তাহলে সময় বৃদ্ধির ফলেও আমার ঋণ গ্রহণ সিদ্ধান্তের মধ্যে কোনো প্রভাব বিস্তার করছে না। আমি আগেও বলছি ব্যবসায় ব্যাংক ঋণ গ্রহণ করব, কারণ ব্যবসায় ঋণের সুবিধা নিতে গেলে আমি ব্যাংক ঋণ গ্রহণ করবো 13% হারে। আর এখন ওরা বলছে 13%, তোমাকে কি করবো? পণ্যের মূল্য পরিশোধের 10 দিন বাড়াই দিব। এখন বাড়াই দিবে বলছে, তবুও কি আমরা ব্যাংক ঋণ গ্রহণ করব নাকি করব না? করব, কারণ ব্যাংক ঋণ গ্রহণ করলে আমার ব্যয় হচ্ছে 13%। কিন্তু আমি যদি 10 দিন বাড়ানোর পরও ব্যবসায়ী ঋণটা গ্রহণ করি, ব্যবসায়ী ঋণের টাকাটা যদি 55 দিন ধরে খাটাই, তবে আমাকে ব্যয় গুনতে হবে কতটুক? 18.37% পর্যন্ত। তো আমি কি বেশি ব্যয় বহন করব নাকি কম ব্যয় বহন করব? অবভিয়াসলি কম ব্যয় বহন করব। তাহলে পণ্যের মূল্য পরিশোধের সময় পরিবর্তন আমার ঋণ গ্রহণ সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না। আমি ব্যাংক ঋণ গ্রহণ করবই। ওকে, তাহলে এটা আমাদেরকে বলে দিতে হবে। তাহলে আমরা কি লিখব? পণ্যের মূল্য পরিশোধ সময় বৃদ্ধির ফলে আমার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। কেন করবে না? যেহেতু সময় বৃদ্ধি পেলেও ব্যবসায় ঋণের ব্যয় ব্যাংক ঋণের ব্যয় অপেক্ষা কি বেশি। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, কারণ আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে 13% সুদ দিতে হবে, কিন্তু সময় বৃদ্ধি করার পরও আমার ব্যবসায় ঋণ যদি আমি গ্রহণ করি, সেক্ষেত্রে আমাকে ব্যয় গুনতে হচ্ছে কত? 18.37%। তাহলে আমি কি বেশি ব্যয় বহন করব নাকি কম ব্যয় বহন করব? অবভিয়াসলি কম ব্যয়। সেক্ষেত্রে এটা আমার জন্য কি ভালো নাকি খারাপ? অবভিয়াসলি ভালো। তার মানে আমি ব্যাংক ঋণেই গ্রহণ করব। আমার সিদ্ধান্তকে কোনো প্রভাব, আমার সিদ্ধান্তের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। ওকে, সালাম আলাইকুম।